গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অফ লং লেগড মডেলস, আজ দ্বিতীয় পর্ব। স্টিফানি এবার নেমে নিজের গাড়িতে উঠে ইঞ্জিন চালু করল। ম্যাসন নিজের অফিসে ফিরলেন। ক্যাসেলম্যানের সঙ্গে দেখা হলো, ডেলা স্ট্রিট জানতে চাইল। সায় দিলেন ম্যাসন। লোকটা কেমন, বিপজ্জনক? পেছন ফিরে থাকলে। হোমার গার্ভিন ফোন করেছিলেন, তিনি আধ ঘন্টার মধ্যেই আসবেন। তিনি বললেন লাস ভেগাস থেকে সবে ফিরেছেন। কখন ফোন করেছিল? এই তো মিনিট 5 আগে। ওর পুত্রবধূর জন্য তাকে অভিনন্দন জানাতে ভুলে যেন না যাই, দেখো। হাসল ডেলা। তার গলায় খুব উত্তেজিত ভাব ছিল। মনে হয় মনে অন্য কিছু ছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা শোনা গেল। ডেলা দরজা খুলতেই প্রবেশ করলেন হোমার গার্ভিন। তাকে দেখে 40-এর বেশি মনে না হলেও প্রায় 51। গার্ভিন ঘরে ঢুকেই বললেন, হ্যালো ডেলা। তারপর করমর্দন করলেন ম্যাসনের সঙ্গে। খুব দ্রুত কাজ ছাড়তে হবে পেরি। ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করেছ? করেছি। ও কত দিতে চায়? তোমার 15 ভাগের জন্য $30,000। আর স্টিফানির জন্যে 40 ভাগের জন্য 30,000। এটা ঠিক হলো না ম্যাসন। 15 ভাগ আর 40 ভাগের জন্য তো একই দাম হতে পারে না। দুটোতেই নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে। কিন্তু না না না, সেটা হতে পারে না। চলো স্টিফানির সঙ্গে দেখা করি, ওকে কিছু বলার আছে। ক্যাসেলম্যানকে কিরকম মনে হলো? ঠান্ডা মাথার বদমাইশ, তবে সামনাসামনি লড়াই হলে ভেঙে পড়বে। গার্ভিন বললেন, আমি যা খবর পেয়েছি তাতে বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ আছে যে ওই স্টিফানির বাবা গ্লেন ফকনারকে খুন করেছে। পুলিশে জানাবার মতো সূত্র আছে? ম্যাসন তীব্র স্বরে প্রশ্ন করলেন। তাই তো মনে হয় পেরি। তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে গ্লেন ফকনার তার এক বন্ধুকে বলেছিলেন ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমি শেষ পর্যন্ত ক্যাসেলম্যানের সেই গাড়ি খুঁজে বের করেছি যেটা সে গ্লেন ফকনারের মৃত্যুর সময় চালাচ্ছিল। খুনের 3 দিনের মধ্যেই ক্যাসেলম্যান গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কেনে। নিশ্চয়ই খেয়াল করবে, গ্লেন ফকনার খুন হওয়ার সময় একজনের সঙ্গে গাড়িতে কোথাও যাচ্ছিল। গাড়িখানাকে প্রচণ্ড গতিতে আসতে দেখা গিয়েছিল। গাড়ির ডান দিকের দরজা খোলা ছিল আর সেখান থেকে একটা দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। দেহের অর্ধেকটা বাইরে ঝোলা অবস্থায় গাড়িটা আসার পর দেহটা ফুটপাতে ছুঁড়ে সেটা অদৃশ্য হয়ে যায়। ভীত পথচারীরা ছুটে এসে দেখতে পায় গুলিবিদ্ধ একটা মৃতদেহ। লোকটার মাথায় একবার গুলি করা হয়েছিল আর দেহে 2বার। একটা বুলেট শরীরেই ছিল। ক্যাসেলম্যান যে গাড়িটা চালাচ্ছিল, অন্তত যে গাড়িটা তার ছিল, সেটা সে খুব সতর্কভাবে সাফ করে ফেলে। তবে আতশ কাঁচ দিয়ে পরীক্ষা করে দেখেছি, দরজার পাশে আর সামনের আসনের কাছে কিছু দাগ আছে। সেগুলো সম্ভবত গুলিরই দাগ। লাস ভেগাসের একজন গোয়েন্দাকে আমি তদন্তে লাগিয়েছি। লুমিনল দিয়ে পরীক্ষা করলে রক্তের দাগ স্পষ্ট হয়ে ওঠে আর অন্ধকারও জ্বলজ্বল করে। সে পরীক্ষায় রক্তের প্রমাণ পেয়েছে ওইসব জায়গায়। এটা গুরুত্বপূর্ণ সূত্র, ম্যাসন বললেন। তবু এটাকে প্রমাণ বলা যায় না। জানি, তবে এই সূত্র নিয়ে ক্যাসেলম্যানের মুখোমুখি দাঁড়িয়ে সে কি ব্যাখ্যা দেয় তা দেখতে চাই। তাহলেই প্রমাণ পেয়ে যাব। ওটা করার চেয়ে ব্যাপারটা পুলিশে জানানোই ভালো। গার্ভিন তার কোটের কলার উল্টে দেখিয়ে বললেন, ওই সস্তা দরের গুন্ডার ভয়ে আমি ভীত নই। ও আমাদের বিরুদ্ধে হাত তুললে শয়তানটাকে গুলি করে মারব কুকুরের মতো। মেসন তীক্ষ্ণ স্বরে বললেন, এটা রাখার লাইসেন্স আছে তোমার? বোকার মতো কথা বলো না, গার্ভিন বললেন। লাইসেন্সের চেয়ে ভালো জিনিসই আমার আছে। আমি একজন ডেপুটি শেরিফ। আমার অস্ত্র রাখার অধিকার আছে, আর আমার অনেকগুলো রিভলভারও আছে। অস্ত্র ছাড়া চলার মতো বোকা আমি নই। কেউ আমাকে কায়দা করার চেষ্টা করলে তার কপালে দুঃখ আছে। ম্যাসন চিন্তিত ভঙ্গিতে গার্ভিনকে লক্ষ্য করে বললেন, বাকি বন্দুক কোথায় রাখো? নানা জায়গায়। জুনিয়রের কাছে একটা আছে, আমার সিন্ধুকে একটা আছে, খেলার সরঞ্জামের একটা দোকান আছে আমার। সবসময় আমার কাছে বন্দুক থাকে। এটা ছাড়া দিনে বা রাত্রিতে বের হই না। ভাবলে খারাপ লাগে,
যখন কাগজে পড়ি গুন্ডারা কোনো মানুষকে পিটিয়ে খুন করেছে বা বৃদ্ধাদের সব কেড়ে নিয়েছে। কোনোদিন বাছাধনেরা আমার উপর চড়াও হলে আতশবাজির খেলা দেখতে পাবে। এরকম গোটা কয় শয়তানকে খতম করতে পারলে ভালো কাজ করেছি ধরে নিব। এখন অবস্থা কীরকম ভেবে দেখো, সৎ নাগরিকেরা আইনের জোরে অস্ত্র রাখতে পারে না, অথচ গুন্ডা খুনেরা বহাল তবিয়তে অস্ত্র হাতে ঘুরছে। আইন করে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেবার পর ওইসব খুনেরা মারা পড়লেই দেশে সত্যিকারের শান্তি আসতে পারে। মাথা নাড়লেন মেসন। যেসব পুলিশ অবস্থা পর্যালোচনা করে তারা তোমার সঙ্গে একমত হবে না হোমার। তা ঠিক, গারভিন বললেন, তবে ওদের পথে কাজও হচ্ছে না, এও ঠিক। ডেলা স্ট্রিট তখনই ইঙ্গিতপূর্ণ চোখে মেসনের দিকে তাকালো। মেসন সেটা বুঝেই বললেন, ও হ্যাঁ, একটা কথা, তোমার নতুন পুত্রবধূর জন্য অভিনন্দন পাওনা আছে। দীর্ঘশ্বাস ফেললেন গারভিন। হ্যাঁ, তাকে এখনো দেখিনি, ফোনে তাকে আশীর্বাদ জানিয়েছি। সুন্দরী দেখতে, ডেলা বলল। ওটা জুনিয়রের হাতেই ছেড়ে দাও, ও সুন্দরী দেখে বেছে নেয় ওদের। তবে সমস্যা হলো দারুণ চঞ্চল, কোনো রকম আবেগ নেই ওর। 1 বছর আগে ছিল এভা এলিয়ট, ওকে সে বিয়ে করবে ভেবেও ছিল, তারপর সেটা আর হলো না। এবার জন্য দুঃখ হয়েছিল, তাই তাকে অফিসে মেরি চলে গেলে কাজ দিই। এরপর জুনিয়র স্টিফানির পেছনে ছোটে। তোমার তো জানার কথা নয়, তখনই ফকনারের ব্যাপারে আগ্রহ জাগে আমার। 6 মাস আগে ভেবেছিলাম স্টিফানি ফকনার পরিবারের একজন হয়ে যাচ্ছে, হলে ভালোই হতো। চমৎকার ঠান্ডা মাথার মেয়ে, জুনিয়রকে সুন্দর চালাতে পারত। যাক, আশা করি এবারও থিতু হবে, এটাই ওর দরকার। তবে বড় আবেগ সর্বস্ব। এবার বলো মেসন, ক্যাসেলম্যানকে নিয়ে কি করবে? প্রথমে স্টিফানির সঙ্গে কথা বলা যাক। মেসন বললেন। বেশি দেরি হয়ে গেছে ভাবছ? গারভিন জানতে চাইলেন। দেখা যাক। ডেলা, ফোন করে দেখো তো স্টিফানি আছে কিনা। ওকে বলবে না গারভিন এখানে, জানাও আমরা যেতে চাই। ডেলা বেরিয়ে যেতেই গারভিন বলে উঠলেন, সত্যি একজন ভালো সেক্রেটারি থাকার কত সুবিধে। মেরি আর্ডেনের অভাব বড় বেশি বোধ করি। মেরি বাড়ল, মেসন শুধরে দিলেন। গারভিন ভুরু কুঁচকে বললেন, সেক্রেটারিদের বিয়ে করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। যাগে, একটা কথা মেসন, মেরি আর আমার সঙ্গে দেখা করতে এলো না, সেটাই আশ্চর্যের। সে আসেনি কিভাবে জানলে? তার কোনো খবরই পাইনি, একবার ফোনও করেনি। মেসন বললেন, তোমার জন্য বলি হোমার, সে 2 বার তোমার অফিসে গিয়েছিল, কিন্তু তোমার নতুন সেক্রেটারি তোমাকে জানায়নি আর দেখাও করতে দেয়নি। বলো কি, এভা এলিয়ট মেরিকে দেখা করতে দেয়নি? গারভিন অবিশ্বাস ভরে বলল, হ্যাঁ, সে বলেছিল তুমি ব্যস্ত আছো, সে ফোনেও তোমাকে জানায়নি। কিন্তু কিন্তু কেন? যাক, শুনে মনটা শান্ত হলো। মানে? আজ রাতেই ইভা এলিয়টকে ছাঁটাই করেছি। আমি ফিরে এসে ওর কাছে জানতে চেয়েছিলাম আমি কোথায়, এ কথা তোমাকে সে বলেনি কেন। ও বলেছে আমি কাউকে বলতে বারণ করেছি বলে সে জানায়নি। মেয়েটা একেবারে পাগল, সব ব্যাপারেই নাটুকেপনা জাগিয়ে তোলে, যেন সিনেমার নায়িকা। ওর কাজ কি জানো মেসন? সিনেমায় কোনো সেক্রেটারির চরিত্র দেখলে তাকে নকল করা। ওর আদর্শ হল হলিউডের পর্দার সেক্রেটারির চরিত্র। এই অক্ষম নকল করা ছাড়া ওর আর কিছুই জানা নেই। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। ইতিমধ্যে ডেলা স্ট্রিট এসে জানালো, মিসেস ফকনার এখনই যেতে বললেন। তাহলে চলো যাওয়া যাক, মেসন বললেন। স্টিফানি ফকনার দরজা খুলে বলে উঠল, হ্যালো মিস্টার মেসন, মিস স্ট্রিট। এ কি, হোমার? গারভিন বললেন, আমিও দলে জুটে গেলাম স্টিফানি। স্টিফানি ওর 2 হাত বাড়িয়ে বলল, অভিনন্দন। ওকে দেখলেন? এখনও দেখিনি, গারভিন বললেন। সবেমাত্র লাস ভেগাস থেকে ফিরলাম, খুবই ব্যস্ত ছিলাম। ওকে ভালো লাগবে তোমার হোমার। আমি যখন লাস ভেগাসে ছিলাম তখন ও সেখানে এক সুইমিং পুলের মালিক আর সাঁতার শিক্ষিকা ছিল। ভারী চমৎকার মেয়ে। আসুন সবাই। সাদা সিধে একটা অ্যাপার্টমেন্টে ঢুকল সকলে। কিছু পান করবেন আপনারা? স্টিফানি বলল। না ধন্যবাদ, গারভিন বললেন, আমরা কাজে এসেছি।
স্টিফানি একটু আহত হল। শোনো, সব বলছি, তোমার বাবার সম্পর্কে বলছি। সব ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, বলে যাও। যদিও সব প্রমাণ হাতে আসেনি, তবু বলছি, জর্জ ক্যাসেলম্যানই তোমার বাবাকে খুন করে। বুঝলাম। কথাটা আজ সন্ধ্যাবেলায় জানলে ভালো হতো, কঠিন হয়ে বলল স্টিফানি। ঠিক আছে, গারভিন বললেন, এবার ব্যবসায়িক দিক থেকে দেখা যাক। মোটেলের স্টক কিনেছিলাম তোমাকে সাহায্য করতেই। ভেবেছিলাম তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাচ্ছ। ওই মোটেলটা যেমন এখন চলছে সেটা ঠিক নয়। শুধু সম্পত্তির দাম এখন অনেক, ট্যাক্সও খুব বেড়েছে। উত্তরের সম্পত্তি পাওয়ার পথ নেই, আবার দক্ষিণেরটার মালিক ওই সিন্ডিকেট। তারাই সব অংশ চায় যাতে বড় করে ব্যবসা গড়ে তোলা সম্ভব হয়। হ্যাঁ, আর তাই আমি সব বিক্রি করতে চাইছি, স্টিফানি বলল। গারভিন বললেন, আমার ধারণা কাসেলম্যান একটা ছুঁচো। ও সিন্ডিকেটের কেউ কিনা মনে হয় না, তবে সিন্ডিকেট ওর সঙ্গে কাজ করতে চাইতে পারে। আমার মতলব হলো সোজা সিন্ডিকেটের কাছে যাওয়া। এবার বলো, তোমার অংশের জন্য কত চাও? কতই খুশি হবে? ওরা 30,000 বলেছিল, আমি তার চেয়ে বেশিই চাই। ঠিক আছে, গারভিন বললেন, আমাকে 10 দিন সময় দাও, আমি তোমার অংশ 80,000 বিক্রি করে দেব। এর বেশি হলে আধাআধি বখরা হবে তোমার আমার মধ্যে। খুব ভালো প্রস্তাব, স্টিফানি বলল। শুধু 80,000 পাচ্ছ না? তোমার টাইপরাইটার আছে স্টিফানি? আছে। বেশ, তাহলে মেসন আমাদের একটা চুক্তির বয়ান বলে দিতে পারে, আমরা সই করে দেব। ঠিক আছে। মেসন ডেলা স্ট্রিটকে ইঙ্গিত করলেন। স্টিফানি মেশিনটা এনে দিলে ডেলা মেসনের কথা মতো টাইপ করে 3 কপি কাগজ এগিয়ে দিল। গারভিন আর স্টিফানি দুজনেই পড়ে সই করে দিলেন। মেসন বললেন, তাহলে সব ঠিক মতো হলো। কাল সকালে যোগাযোগ করছে তাহলে হোমার? সম্ভবত। আর আপনি মিস ফকনার, আপনাকে এখানেই পাব? হ্যাঁ, কোনো দরকার পড়লে অবশ্যই। গারভিন একটু ইতস্তত করে বললেন, এবার একটু গলা ভিজিয়ে নেব স্টিফানি। মেসন আর ডেলা বিদায় নিলেন। বাইরে বেরিয়ে মেসন বলে উঠলেন, আশ্চর্য লাগছে, স্টিফানি কেন বলল ক্যাসেলম্যান ওর 40 ভাগ অংশের জন্য $30,000 দিতে চেয়েছে? 15 ভাগের জন্যও সেই দাম তখনও বলেছিল। কিছু আন্দাজ করছেন? ডেলা বলল। 15 ভাগের জন্যও সেই দাম তখনও বলেছিল। কিছু আন্দাজ করছেন? ডেলা বলল। না, মেসন বললেন, তবে আমি নিশ্চিত যে ওই ফোন না এলে ক্যাসেলম্যান ওর অংশের জন্য $80,000 বলতো। তাহলে ওই ফোনের জন্যই সে মত বদলায়? সেরকমই তো লাগছে। কারোর সঙ্গে ওর দেখা হয়? অ্যাপার্টমেন্টে কেউই ঢোকেনি, একমাত্র কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাক। গারভিনের সঙ্গে দেখা হলে অনেক কিছু জানা যাবে। মেসন গাড়ি রাখার জায়গায় পরদিন সকালে গাড়ি রেখে অফিসের দিকে হেঁটে এগোতেই টের পেলেন ডেলা স্ট্রিট তার পাশে এসে দাঁড়িয়েছে। চিফ। চাপা গলায় ডেলা বলল, আপনাকে অফিসে ঢোকার আগেই ধরতে চেয়েছিলাম, একটু হাঁটবেন? মেসন অবাক হয়ে বললেন, ব্যাপার কি ডেলা? অনেক কিছু, চলুন এগোই। দুজনে পায়ে পায়ে এগিয়ে চলল। ডেলা বলল, লেফটেন্যান্ট ট্র্যাগ অফিসে এসে আপনাকে খুঁজছিলেন। আমার সন্দেহ নেই তিনি অফিসে ঢোকার মুখেই ধরতেন। আমি আপনাকে বাড়িতেও ফোন করেছিলাম। ট্র্যাক কি চাইছে? জর্জ ক্যাসেলম্যান মোড়ে কাঠ হয়ে গেছে। এক পরিচারিকা তার অ্যাপার্টমেন্টের দরজা খুলেই তাকে মোড়ে কাঠ হয়ে মেঝে পড়ে থাকতে দেখে, বুকে মস্ত গুলির দাগ। কখন এটা ঘটে? আপাত দৃষ্টিতে মনে হয় সকাল 8টায়। সবেমাত্র রেডিওয় খবরটা শুনে। না, মেসন বললেন, মৃত্যুর সময় কয়টায়? সে সম্পর্কে কোনো খবর পায়নি। ট্র্যাক আমার সঙ্গে দেখা করতে চায় কেন? 2 আর 2 যোগ করে 8 করতে চাইছে। দারুণ মেয়ে, মেসন বললেন। আমার একটা জরুরি কাজ করতে হবে। একটা ট্যাক্সি ধরো। কোনো প্রশ্নের জবাব দেবার আগেই কাজগুলো করে ফেলা চাই। ভিড়ের রাস্তায় কষ্ট করেই একটা ট্যাক্সিতে উঠে মেসন বললেন, লোডস্টার অ্যাপার্টমেন্ট। আগে ফোন করবেন না? ডেলা বলল। না, মেসন বললেন। চিফ,
আপনি নিশ্চয়ই ভাবছেন না যে... ঠিক তাই, এখন কোনো চিন্তা করছি না। আগে চেয়ে খবর, তারপর চিন্তা। তোমাকে বলছি, এবং সেটা একমাত্র তোমারই জন্য, যে হোমার গারভিন গত রাতে 8:15 নাগাদ জর্জ ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করে। সে কথাটা আমাকে বলেনি, এবং আমিও কাউকে বলিনি। এই সঙ্গে তোমাকে আরও বলবো, স্টিফানি ফকনার যখন ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করে, তখন সে দেখে এক মৃতের সঙ্গেই সে কথা বলছে। এই কারণেই তাকে যখন প্রশ্ন করা হয় তাকে কত টাকার প্রস্তাব দেয়া হয়, ও একটা কাল্পনিক অঙ্কই বলেছিল। এই জন্যেই গারভিনের স্টকের জন্য ক্যাসেলম্যান যে টাকা প্রস্তাব করে আর স্টিফানি যা বলে তার মধ্যে কোনো মিল ছিল না। ও হো, ডেলা বলে উঠল, এইভাবে তো ব্যাপারটা ভাবিনি চিফ। আজ সকাল থেকেই মাথাটা কাজ করছে না। মোটেই না, কারণ তুমি আমার জন্য দাঁড়িয়ে থেকে চমৎকার কাজ করেছ। তোমাকে আমি খুঁজে বের করিনি, তুমি আমাকে করেছ। এটা দারুণ কাজ। আমি জুতোর কালি লাগিয়ে নিচ্ছিলাম, 3 বারের পর আপনাকে দেখি। বুঝতে পারছি না ট্র্যাক আরও কাউকে কাজে লাগিয়েছে কিনা। দারুণ মেয়ে তুমি, মেসন বললেন। ট্যাক্সি ইতিমধ্যেই লোডস্টার অ্যাপার্টমেন্টের সামনে এসে থেমেছিল। এখানে অপেক্ষা করো, একটু পরেই ফিরব। মেসন আর ডেলা স্ট্রিট অ্যাপার্টমেন্টে ঢুকে ডেস্কের সামনে বসে থাকা লোকটিকে দেখে এমনভাবে মাথা নোয়ালেন যে ওরা কোথায় যাচ্ছে তা সে জানতে চাইল না। এলিভেটরের 4 তলায় পৌঁছে দুজন স্টিফানি ফকনারের ফ্ল্যাটের সামনে পৌঁছাল। মেসন দরজায় মৃদু টোকা দিলেন। স্টিফানি ভেতর থেকে বলে উঠল, কে? মিস্টার মেসন। আপনি একা এসেছেন? সঙ্গে মিস স্ট্রিট আছেন। দরজা খুলল স্টিফানি। তার দেহে হাউসকোট, পায়ে চটি। ও বলল, আমি দেরিতে উঠি, সবেমাত্র ব্রেকফাস্ট ছেড়েছি। কফি খাবেন? না ধন্যবাদ, মেসন বললেন। কিছু খবরের জন্য এসেছিলাম। নিশ্চয়ই খুব জরুরি, তাই এত সকালে এলেন? আমরা কাল যখন চলে যাই, হোমার গারভিন তখন এখানেই ছিলেন? সায় দিল স্টিফানি। কতক্ষণ ছিলেন তিনি? মুখ লাল হয়ে উঠল স্টিফানির। সে বলল, তাতে আপনার কোনো দরকার নেই। মেসন বললেন, দুঃখিত, দরকার আছে। আপনার জানার জন্য বলি, জর্জ ক্যাসেলম্যানকে মৃত অবস্থায় আজ সকালে তার অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। স্টিফানি একবার মেসন, তারপর ডেলার দিকে তাকিয়ে বলল, পশুন। মেসন বিছানায় রাখা এলোমেলো বালিশগুলো লক্ষ্য করে তড়াক করে উঠে দাঁড়িয়ে একটা বালিশ এক ঝটকায় সরিয়ে দিতেই একটা রিভলভার বেরিয়ে পড়ল। এটা কি? কি ভেবেছেন, টুথব্রাশ? মেসন রিভলভারটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। খুব বেশি ভুল না হলে ঠিক এরকম একটা রিভলভারই গতকাল হোমার গারভিনের কাঁধে ঝোলানো ছিল। স্টিফানি কিছুই বলল না। মেসন নিচু হয়ে অস্ত্রটা তুলে নিলেন। যদি জানতে চান বলছি, স্টিফানি বলল। হোমার আমার নিরাপত্তার জন্য চিন্তায় পড়েছিল। সে সিন্ডিকেটকে কিছু একটা করতে চাইছিল। ওরা আগে কি করেছে তা নিশ্চয়ই আপনার জানা। সেটাই আপনার সুরক্ষার জন্য এটা রেখে যায়? হ্যাঁ। মেসন অস্ত্রটা ঘুরিয়ে দেখলেন, একবার নলটা নাকের কাছে এনে গন্ধ শুঁকলেন। তারপর ভ্রু কুঁচকে বললেন, এতে একটা খালি কার্তুজ রয়েছে মিস ফকনার। আমার বন্দুকে খালি কার্তুজ রাখি না, স্টিফানি বলল। এটা আমার বন্দুক নয়। এটা মিস্টার গারভিন আমার নিরাপত্তার জন্য রেখে যান। আমি ওটা চাইনি, আর এখনও চাই না। তবু বালিশের তলায় রেখে দিয়েছিলেন? আপনি হলে কোথায় রাখতেন? ব্যঙ্গ ঝরল স্টিফানের গলায়। মেসন হঠাৎ উঠে দাঁড়িয়ে বন্দুক যেখানে পেয়েছিলেন সেই বালিশের নিচে রেখে দিলেন। এবার কি হবে? স্টিফানি জানতে চাইল। মেসন বললেন, আমি আপনার লয়ার নই, আর আমি পুলিশ অফিসারও নই। আপনাকে প্রশ্ন করার এখতিয়ার আমার নেই। তবু জানতে চাইছি, গতকাল আমরা চলে যাওয়ার পর আপনি বাইরে যান কিনা? স্টিফানি বলল, আপনারা চলে যাওয়ার পর আমি কোথাও যাইনি। মেসন ডেলা স্ট্রিটের দিকে তাকিয়ে মাথা নোয়ালেন। ঠিক আছে, স্টিফানি বলল। জর্জ ক্যাসেলম্যান মরেছে, সে খুন হয়েছে। সেই আমার বাবাকে খুন করেছিল। আপনি কি ভাবেন আমি দুঃখে একদম ভেঙে পড়ব?
শুনুন, আপনি একজন লয়ার, আপনি বুদ্ধিমান, কূটকৌশল জানেন। আপনি হোমার গার্ভিনের পক্ষে কাজ করছেন, আমার প্রতিনিধি নন। আপনি সর্বশক্তি দিয়ে আপনার মক্কেলকে বাঁচাবেন, আর তাকে বাঁচাতে আমাকে অবশ্যই নেকড়ের মুখে ছুঁড়েও দেবেন। এটা আমার এক্সপ্রেশনের একটা ভুল ধারণা, তবে আপাতত তাই ধরে নেওয়া যেতে পারে। মেসন বললেন, এসো ডেলা। মেসন বেরিয়ে গেলেন। এবার কোথায় যাওয়া হবে? ডেলা পেছনের দরজা বন্ধ হতেই বলল, এখন যেভাবেই হোক হোমার গার্ভিনকে খুঁজে বের করতে হবে। আশা করি পুলিশ ওকে খুঁজে পাওয়ার আগেই আমরা সেটা পারব। তার দিকে ওরা কোনো সাইন পেয়েছে? স্টিফানি বন্দুকের কথা জানালেই পারবে। সে বন্দুকের বিষয়টা কি জানাবে? এটা নিয়ে গবেষণা করতে আমি রাজি নই, মেসন বললেন। স্টিফানি বলবে মনে করেন? ও যদি চালু মেয়ে হয় তাহলে বলবে। ভেবে দেখো, অস্ত্রটা যদি খুনের হাতিয়ার হয়ে থাকে তাহলে কি হবে? আপনার ওটা নিয়ে নেওয়া উচিত ছিল না? কখনোই না, মেসন বললেন। এটা আগুনের মতো গরম হতো। গার্ভিনের অফিসে পৌঁছে এলিভেটরে চড়ে দরজার সামনে পৌঁছলেন মেসন। সামনেই বোর্ডে লেখা, হোমার গার্ভিন ইনভেস্টমেন্ট, প্রবেশ করুন। হাতলে হাত দিয়েই মেসন বুঝলেন সেটা বন্ধ। কারো থাকার কথা, অথচ তিনি বললেন, মনে রাখবেন তিনি কিন্তু সেক্রেটারিকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। ডেলা বলল, ঠিক আছে, গার্টিকে বলে দাও গার্ভিনকে বাড়িতে ফোন করতে। মেসন বললেন। অ্যাপার্টমেন্টের একদিকে পাশাপাশি কয়েকটি বুথ। মেসন ডেলাকে নিয়ে সেখানে যেতে ডেলা গার্টিকে ফোন করে নির্দেশ দিল। ডেলা একটু পরে ফোন করে বলল, কোনো সাড়া নেই চিফ। তাহলে জুনিয়র গার্ভিনকে ফোন করো। সে মধুচন্দ্রিমায় গেছে। মধুচন্দ্রিমা সে শিকাগোতেই ছেড়েছে। তুমি বরং বলো একটা গাড়ির ব্যাপারে কথা বলতে চাইছ। ডেলা এবার ফোন করে বলল, হ্যাঁ ধরছে চিফ। মেসন রিসিভার তুলতেই শোনা গেল, হ্যালো, গার্ভিন বলছি। পেরি মেসন বলছি, হোমার। ও, কেমন আছেন কাউন্সিলর? চমৎকার, কংগ্র্যাটস। ধন্যবাদ, মানে হঠাৎ করে হয়ে গেল আর কি। আমার স্বভাবই এরকম, জানেন তো। একটু আসতে পারবে? দু একটা কথা ছিল। মেসন বললেন। কোনো গাড়ি বেচতে চান? গার্ভিন জানতে চাইল। ব্যাপারটা একটু ব্যক্তিগত আর কি। ঠিক আছে, চলে আসুন আমার এখানে। মেসন রিসিভার রেখে ডেলার সঙ্গে আবার ট্যাক্সিতে উঠে গার্ভিনের ব্যবহার করা গাড়ির অফিসের ঠিকানায় যাওয়ার নির্দেশ দিলেন। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতেই নজরে পড়ল বিরাট একটা সাইনবোর্ড, যাতে নানা ধরনের লেখা, গাড়ির বিজ্ঞাপন। মেসন অফিসের সেলসম্যানকে হেসে বললেন, আমি এখানকার কর্তাকে খুঁজছি। হোমার গার্ভিন, জুনিয়রের বয়স 27, অত্যন্ত লম্বা, ঘন কালো চুল, চঞ্চল দুটো চোখ, আর কিছুটা নার্ভাস প্রকৃতির। পরনে দামি পোশাক। সে টেলিফোনে ব্যস্ত থাকার ফাঁকে প্রবেশ করলেন মেসন। ঠিক আছে, ঠিক আছে, গার্ভিনকে বলতে শোনা গেল। মেসনকে সে লক্ষ্যও করল। আমার লয়ার এসেছেন, এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে হবে। পরে ফোন করব। কখন সেটা বলতে পারছি না, ব্যস্ত আছি। ঠিক আছে। রিসিভার নামিয়ে মেসনের দিকে ফিরল গার্ভিন। কেমন আছেন কাউন্সিলর? বহুদিন দেখা হয়নি আপনার সঙ্গে। হ্যাঁ, অনেকদিন হলো। অভিনন্দন। তরুণ গার্ভিন স্মিত মুখে বলল, ভারী চমৎকার মেয়ে কাউন্সিলর। কি করে যে ইমপ্রেস করলাম তাই ভাবি। মনে হয় সেলসম্যানের অভিজ্ঞতাই কাজ দিয়েছে। কেমন আছেন মিস ট্রিট? সুন্দর দেখাচ্ছে আপনাকে। ধন্যবাদ, ডেলা উত্তর দিল। মেসন বললেন, আমি তোমার বাবার খোঁজ করছিলাম জুনিয়র। অফিস বন্ধ দেখলাম। অফিস বন্ধ? জুনিয়র অবাক হয়ে বলল। অফিস তো খোলা থাকার কথা, এভাইলেটরে তো থাকার কথা। যতদূর জানি সে আর কাজ করছে না। উনি কোথায় কোনো ধারণা করতে পারো? না, আমি জানি না। বাবার সঙ্গে ফিরে এসে দেখাই হয়নি। আসলে মিস্টার মেসন, আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, তবে সব ঠিক হয়ে যাবে।
বাবা একটু সেকেলে মানুষ, আজকালকার ছেলেদের ঠিক বোঝেন না। মনে হয় বাবারও তার বাবার সঙ্গে এরকমই হয়েছিল। আমাদের জীবন বড় দ্রুত গতিতে চলছে। এই ব্যবসার কথাই ধরুন না, আমি দ্রুত এগোতে চাই। কয়েক বছর আগে পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে একেবারে আলাদা। বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি কি ব্যবসা নিয়ে? না, ব্যক্তিগত ব্যাপারে। বাবা কোথায় বলতে পারছি না মিস্টার মেসন। এসেছেন যখন একটা গাড়ি দেখবেন, খুব পছন্দ হবে। খরচও খুব বেশি হবে না চালাতে। আপাতত না। এভাইলিট অফিসে না থাকলে কোথায় থাকতে পারে? তাকে ওর ফ্ল্যাটেই পাবেন মনে হয়। ঠিকানা জানো? হ্যাঁ, নিশ্চয়ই। একটু দাঁড়া, দেখছি। গারভিন ড্রয়ার থেকে একটা নোট বই বের করল। ইভা থাকে মোনাডলক অ্যাপার্টমেন্টে, 317 নম্বর। ফোন নম্বর প্যাসিফিক 72481। তবে ওর তো অফিসেই থাকার কথা। ও খুবই এক্সপার্ট আর রিলায়েবল। ওর কথা আমি বাবাকে বলেছিলাম। দারুণ সেক্রেটারি, সুন্দরীও ছবির মতো। ছবিটা দেখে নেব, মেসন বললেন। তোমার বাবার সঙ্গে যোগাযোগ হলে তাকে জানিও, খুব জরুরি ব্যাপারে আমি দেখা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আপনি একটা গাড়ি দেখবেন নাকি মিস স্ট্রিট? খুব কমে দেব। পরে হবে, আমি চাকরি করা মেয়ে। ডেলা হাসল। তাহলে আমার কার্ড রাখুন, পারলে যোগাযোগ করবেন। জুনিয়র ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিল। দুজনে গাড়িতে উঠতেই ট্যাক্সি ড্রাইভার বলল, এবার কোথায় যাবেন? মোনাডঙ্ক অ্যাপার্টমেন্ট। কোথায় জানো? ট্যাক্সি ড্রাইভার মাথা নুইয়ে বলল, হ্যাঁ, মিনিট 10 লাগবে। ট্যাক্সি চলতে আরম্ভ করতে ডেলা বলল, আমার মনে হয় বাবার ছেলের ঝামেলার শুরু ছেলের শিকাগো থেকে যখন ফোনে বলে সে বিয়ে করেছে বা বিয়ে করতে চলেছে। সেটাই সম্ভব। আপনার কি ধারণা সিনিয়রের মনে হয় ছেলে স্টিফানের প্রতি অন্যায় করেছে? ঝামেলার কারণটা আন্দাজ করা কঠিন, মেসন বললেন। তবে বিয়ের ব্যাপারে এভা এলিয়ট কি বলে সেটা জানা ইন্টারেস্টিং হতে পারে। এভা এলিয়ট আপনার প্রতি খুব সদয় হবেন বলে মনে হচ্ছে না। কথাটা কম করেই বলছো, মেসন বললেন। আমার তাই মনে হয় ফোন করে গেলেই ভালো হতো। ধরো তাহলে যদি সে দেখা করতে অস্বীকার করে? সবচেয়ে ভালো সামনাসামনি দেখা হওয়া। মোনাডন্ক অ্যাপার্টমেন্টের সামনে বিরাট দরজা। মেসন তার চাবির ব্যাগ থেকে একটা চাবি লাগাতেই দরজা খুলে গেল। ডেলাকে নিয়ে 317 নম্বর অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছলেন। মেসন এরপর দরজায় টোকা দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে যেতেই দেখা গেল এভা এলিয়টকে। সে বলে উঠল, আমার এখন। মেসন আর ডেলা স্ট্রিটকে দেখে তার কথা মাঝপথে আটকে গেল। ও আপনি? আমি ভেবেছিলাম অন্য কেউ। আপনার সঙ্গে 2-1 মিনিট কথা বলতে চাই, মেসন বললেন। ভেতরে আসতে পারি? ইনি আমার সেক্রেটারি মিস স্ট্রিট। আমার হাতে একদম সময় নেই, আমাকে বেরোতে হবে, আর মাত্র কয়েক মিনিট লাগবে। বেশ, আসুন, হতাশ হয়েই বলল এভা এলিয়ট। মেসন আর ডেলা স্ট্রিট ভেতরে ঢুকলেন। আপনি আর মিস্টার গাভিনের কাছে কাজ করছেন না? মেসন প্রশ্ন করলেন। থ্যাঙ্কস টু ইউ, কোনো তিক্ততা ছাড়াই বলল এভা এলিয়ট। না, করছি না। মেসন ভ্রু তুলে বলল, থ্যাঙ্কস টু মি? মিস্টার গাভিন বলেছেন তিনি কোথায় ছিলেন আপনাকে আমার বলা উচিত ছিল। আপনি জানতেন? জানতাম, কিন্তু উনি কাউকে বলতে বারণ করেছিলেন। আর অ্যাকর্ডিং টু মি, কাউকে বললে সেটা সবাইকেই বোঝায়। বুঝলাম। আপনার কাছে এর মানে কীরকম? যে কেউ, হেসে বললেন মেসন। তাহলে কি ধরে নেব আমাদের মধ্যে তিক্ততা গড়ে উঠল? ইভা এলিয়ট বলল, সেভাবে যদি প্রশ্ন করেন তাহলে বলবো পুরো গার্ভিন পরিবারই দুর্গন্ধে ভরা। প্রথমে ভেবেছিলাম ছেলেই খারাপ, তবে পরে বুঝেছি যেমন বাপ তেমনই ছেলে। মেসন বললেন, ভুল বোঝাবুঝির জন্য আপনি চাকরি খুইয়েছেন এটা ভাবতে পারছি না, বিশেষ করে আমি আপনার সঙ্গে দেখা করতে যাই বলে। এ নিয়ে ভাববেন না, ইভা এলিয়ট বলল। ওই বদ্ধ ঘরে বসে থাকার চেয়ে ভালো আছি। অনেক কাজ আছে আমার, এতদিন কেন ছাড়িনি তাই ভাবি। ব্যাপারটা বলবেন? মেসন বললেন। ইভা এলিয়ট বলল, মিস্টার গার্ভিন লাস ভেগাস থেকে ফিরে এসেছিলেন।
তার কাঁধে কিছু বোঝা চেপেছিল, ঘরে ঢুকতেই তা বুঝে নেই। তিনি ফোনে আগেই আমাকে থাকতে বলেন। অফিসে তার স্নানের ব্যবস্থা ছিল। তিনি স্নান করে ঘরে আসতেই দেখলাম খুবই ব্যস্ত, ছেলের মতোই স্বার্থপর। কিছুক্ষণ পরে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, জানতে চাইলেন কেন কথা শুনিনি। আমি বলে দিই, আমি হুকুম তামিল করি, আর প্রয়োজন মনে করলে উনি অন্য লোক রাখতে পারেন। তারপর তারপর বললেন সেটাই ভালো, আমি অফিস ছেড়ে চলে এলাম। এই ঘটনা কটায় ঘটে? মেসন প্রশ্ন করলেন। উনি সকাল সকালই ওঠেন, মনে হয় 8:45 হবে। আর কথাবার্তাগুলো কখন হয়? 9টার কিছু পরে। আর তিনি বলেন সবে লাস ভেগাস থেকে ফিরেছিলেন? হ্যাঁ, সেটাই বলেছিলেন। তিনি কি লাস ভেগাস থেকে গাড়িতে আসেন না প্লেনে? তা জানি না, গাড়ি ছিল, তার 4-5টা গাড়ি আছে, তবে কিসে আসেন বলতে পারবো না। তিনি লাস ভেগাসে কদিন ছিলেন? 2 দিন। আপনি এবার কি করবেন ঠিক করেছেন জানতে পারি? যা করব ঠিক করেছি তা এর আগেই করা উচিত ছিল, স্টেজে নামব। আপনি স্টেজে আছেন জানতাম না তো। আছি তো বলিনি, তবে কিছু যোগাযোগ আছে। আজই আমার ইন্টারভিউ মিস্টার মেসন, আমি সত্যি দুঃখিত। আপনার বিরুদ্ধে আমার কোনো রাগ নেই। তাহলে অফিসের কাজ আপনার শেষ? শেষ? সারা দুনিয়াকে চিৎকার করে কথাটা জানাবো, কিন্তু আর সময় নেই। এবার থাক। মিস্টার গার্ভিনকে জিজ্ঞেস করুন না কি ঘটেছে। না, আমি আপনার দিক থেকেও জানতে চাইছিলাম। আমার দিকের কথা জানতে গেলে আপনাকে সারা সকাল এখানে কাটাতে হবে। ওর বখাটে ছেলে আমাকে নাচানোর পর ওর বাবার অফিসের সেক্রেটারি করে দেয়। তারপর দেখি সে স্টিফানি ফকনারের পেছনে ঘুরঘুর করছে। তারপর ঝড়ের বেগে শিকাগোয় গিয়ে এমন এক খুকিকে বিয়ে করে এনেছে যাকে সে চেনেই না। মেয়েটি লাস ভেগাস থেকে একদিন ওর কাছে গাড়ি কিনতে এসেছিল, বেশ সুন্দরী। জুনিয়র তাকে একটা গাড়ি গছিয়ে দিয়ে ওকে কবজা করে ফেলে। তবে বিশ্বাস করুন, 6 মাসের মধ্যেই ওকে ছেড়ে দিয়ে আরেকজন মক্কেলকে ধরবে। কি চাই সে নিজেই জানে না। যাক, অনেক দেরি হয়ে গেছে, আর নয়, দয়া করে এবার আসুন আপনারা। আপনার গাড়ি আছে? একটা ট্যাক্সি ধরে নেব, আমি যাব হলিউডে। অবশ্য যদি জানতে চান তাই বললাম। মেসন বললেন, আমরা একটা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি, আপনি আমার অফিস পর্যন্ত যেতে পারেন, সেটা আপনার পথেই পড়বে। ইভা এলিয়ট মেসনের দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো। সত্যি আপনার মধ্যে মানবিক দিক আছে। ঠিক আছে, চলুন তাহলে। ইভা এলিয়ট দরজা বন্ধ করার পর সকলে নেমে এসে ট্যাক্সিতে উঠলেন। মেসন অফিসে পৌঁছানোর পর ড্রাইভারকে বললেন, এই মহিলাকে হলিউডে নিয়ে যাবেন। আর আমার মিটারে কত উঠল? ট্যাক্সি ড্রাইভার জানাতেই মেসন ভাড়া মিটিয়ে দিলেন। ডেলা স্ট্রিটকে নিয়ে মেসন রাস্তা পার হওয়ার আগেই পাশে এসে দাঁড়ালেন হোমিসাইড স্কোয়াডের লেফটেন্যান্ট ট্র্যাগ। বেশ বেশ, তাহলে সকালেই পাখি শিকারে বেরিয়ে পড়েছিলে দেখতে পাচ্ছি, ট্র্যাগ বলে উঠলেন। কিছু জুটল? এখন সেরকম সকাল বলা যাবে না, মেসন বললেন। সেটা যাবে না বটে। আপনি অফিসে রয়েছেন ভেবেছিলাম, মিস স্ট্রিট। সেখানেই ছিলাম, ডেলা জবাব দিল। চলুন, আপনাদের সঙ্গে কিছু কথা আছে, ট্র্যাগ বললেন। কি বিষয়ে? মেসন প্রশ্ন করলেন। ও, একটা খুন নিয়ে, ট্র্যাগ জবাব দিলেন। খুব আগ্রহ জাগানোর মতো বিষয়, যাই বলো। এতে তোমারও যেমন আগ্রহ জাগে, আমারও তাই। তিনজনে এবার চুপচাপ মেসনের অফিসে পৌঁছতে চাবি দিয়ে দরজা খুললেন। সকলের ভেতরে ঢোকার পর মেসন ট্র্যাককে একটা সিগারেট দিয়ে নিজেও একটা ধরালেন। বলো, কি বলবে? জর্জ ক্যাসেলম্যান। তার আবার কি হলো? মারা গেছে। মারা গেছে? কিভাবে মারা গেলেন? একটা .8 রিভলভারের স্পর্শে। কখন? গত রাত্রিরে কোনো এক সময়। কোথায়? তার অ্যাপার্টমেন্টে, এবং যতদূর জানি সেখানে 8টা নাগাদ তার সঙ্গে দেখা করেছিলে তুমি। এই খবরটা কোথায় পেলে? সেটা আমার প্রফেশনাল সিক্রেট, সেটা আমার কাছেই আপাতত থাক। এর ফলে আমি কতখানি জানি বা জানি না সেটা আন্দাজ করতে পারবে না। আমার প্রশ্ন করার সুবিধাটা থেকে যাচ্ছে। আর তার ফলে আমারও সত্য এড়িয়ে উত্তর দেওয়ার সুযোগ থাকছে। আমিও তাই ধরে নিচ্ছি,
ট্র্যাক বললেন, তুমি যে মিথ্যে বলবে তা নয় ম্যাসন, তবে তোমার ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ায় দারুণ চাতুর্য আছে, সেটা থেকে সঠিক উত্তর মেলা শক্ত। কথা হলো, গত রাতে তুমি ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করেছিলে। কি ব্যাপারে? একটা ব্যবসায়িক বিষয়। কি ধরনের ব্যবসায়িক বিষয়? কোনো একটা মক্কেলের একটা কাজ। আবার সেই শুরু করলে। আমি জানতে চাই কি নিয়ে আলোচনা করছিলে। আমার মক্কেলের কথা তো আমি গোপন রাখতেই অভ্যস্ত, এটাই তো রীতি। কোনো খুনের মামলায় এতে চমৎকার সুবিধে হয়, তাই না? কখনো কখনো, ম্যাসন বললেন। ট্র্যাক চিন্তিতভাবে ম্যাসনকে যাচাই করে বললেন, ক্যাসেলম্যানের অন্য কারোর সঙ্গে দেখা করার কথা ছিল গত রাতে। তাই বুঝি? কার সঙ্গে তোমার জানা আছে? এটুকুই শুধু জানি যে ক্যাসেলম্যান কাউকে এক্সপেক্ট করছিল। তারা কে জানো? এই ব্যাপারে কোনো হেল্প করতে পারছি না লেফটেন্যান্ট। হেল্প করতে পারছো না এর অর্থ? এটাই আমার কথা, আমি কোনো রকম সাহায্য করতে পারছি না। এর কিন্তু অনেক মানে হয়, হয় তুমি জানো না বা বলতে পারছো না। তৃতীয় একটা সম্ভাবনাও আছে, মেসন বললেন। শোনা কথার সাক্ষ্যের আদালতে কোনো মূল্য নেই। আমি যখন বলছি কিছু বলতে পারবো না, এর অর্থ এটা শোনা কথা, তাই এতে কোনো সাহায্যই হবে না। এটা কি ধরনের কথা? ডেলাকে লক্ষ্য করে বললেন ট্র্যাগ। তারপর ট্র্যাগ আবার ম্যাসনের দিকে তাকালেন। আজ সকালে আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তুমি যাতে তোমার কোনো মক্কেলের সঙ্গে আগেই কথা বলতে না পারো। আমি দুঃখিত যে কৌশলটা কাজে আসেনি। আমার ধারণা মিস স্ট্রিটের দক্ষতার এতে বোধহয় কিছু করার ছিল। যাই হোক, আমরা পুলিশেরা অতটাও গবেট নই। যখন দেখলাম তুমি সময়ে অফিসে আসনি আর মিস স্ট্রিট অফিস ছেড়ে বেরিয়ে পড়েছেন, তখন দুয়ে দুয়ে যোগ করে 4 পেয়ে যাই। আমরা ট্যাক্সি চালককে খুঁজে বের করে জেরা করলেই জানতে পারবো তুমি কোথায় গিয়েছিলে। তারপর সব সাজিয়ে নিলেই বেশ আগ্রহের মতো কিছু জানা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আমি খুশি যে তুমি আমার কাজে কিছু ভুল ধরিয়ে দিয়েছ ট্র্যাক। এটা বলার দরকার নেই। তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি আমাকে দেখা মাত্রই আর শেষের ব্লক পর্যন্ত যাবে না। অবশ্যই এটা করেছ তোমার ট্যাক্সিতে যে সুন্দরী ছিল তার জন্যেই। এটা করলে সে একটু আশ্চর্য হয়ে যেত। এখন প্রশ্নটা হলো, ওই সুন্দরীটা কে এবং সে তোমার সঙ্গে ট্যাক্সি থেকে নামল না কেন? ওই স্বর্ণকেশীর নাম এভা এলিয়ট। সে থাকে 317 নম্বর অ্যাপার্টমেন্টে, মোনাডনক অ্যাপার্টমেন্ট। টেলিফোন নম্বর প্যাসিফিক 72481। সে হোমার হোরাসিও গার্ভিনের সেক্রেটারি হিসেবে গতকাল পর্যন্ত কাজ করেছে। ভদ্রলোক আমার একজন মক্কেল, আর ওই তরুণী হলিউডে যাচ্ছিল অভিনয়ের উদ্দেশ্য নিয়ে। থ্যাংক ইউ খবরটার জন্য। দেখে নেওয়া যাবে। দেখে নেওয়া যাবে মানে? এর সঙ্গে খুনের কোনো বিশেষ সংযোগ থাকার কথা নয়, হলে তুমি তা বলতে না। যাক, ট্যাক্সিতে করে আর কোথায় কোথায় গিয়েছিলে? কথাটা এই মুহূর্তে জানাতে পারছি না। বুঝেছি। এখন বলছো ইভা এলিয়ট হোমার গার্ভিনের সেক্রেটারি ছিলেন? হ্যাঁ। আর হোমার গার্ভিন তোমার একজন মক্কেল? শেষ কবে তিনি তোমার সঙ্গে পরামর্শ করেন? আমার ধারণা আমি তার সব আইনগত সমস্যা দেখাশোনা করি। মাঝে মাঝেই তার কাজ করি, আবার অনেকদিন যোগাযোগ হয় না। ট্র্যাক আবার ডেলার দিকে তাকিয়ে বলল, ওর কথাগুলো মন দিয়ে শুনুন মিস স্ট্রিট। আমি প্রশ্ন করেছি হোমার গার্ভিন শেষ কবে ওর সঙ্গে পরামর্শ করেছিলেন। আশা করি কথার ফুলঝুরির মধ্যে হারিয়ে যাওয়া থেকে আমাকে বাঁচাবেন আপনি মিস স্ট্রিট। ম্যাসন বললেন, ঘটনা হলো আমি গার্ভিনকে খুঁজছিলাম সোমবার বিকেল থেকে, এখনো পর্যন্ত তাকে খুঁজছি। ট্র্যাক একটু ভেবে বললেন, তুমি সোমবার বিকেল থেকে তার খোঁজ করছো? হ্যাঁ। তাহলে বলতে চাইছো যে সোমবার বিকেল থেকে গার্ভিনের খোঁজ করার পর তার সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটেনি? হাসলেন মেসন, মাথা নাড়লেন ট্র্যাক। তোমার উপর সবসময় নজর রাখা দরকার মেসন। তুমি কি বলো কথাটা তা নয়, আসল কথা হলো কি বলো না। তোমার অবগতির জন্য জানাচ্ছি যে হোমার গার্ভিন জর্জ ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করেছিলেন। সে গতরাতে ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করে? আশ্চর্য হয়ে বলে উঠলেন মেসন। সায় দিলেন ট্র্যাক। এবার আমাকে একটা প্রশ্ন করতে দাও। কি? গত রাত্রিরে
তুমি ক্যাসেলম্যানের কাছে গিয়েছিলে এবং তারপরে পেছনের সিঁড়ির কাছ থেকে একজন তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যাও। একজন সাক্ষীর ধারণা আলো কম থাকলেও সে তোমাকে ঠিকই দেখেছে। সত্যি। এখন কথা হলো, এমন হতে পারে একজন তরুণী ক্যাসেলম্যানের বুকে রিভলভার ঠেকিয়ে গুলি করার পর তোমাকে টেলিফোনে বলে, ও মিস্টার মেসন, এক্ষুনি আসুন, ভয়ঙ্কর একটা কিছু ঘটে গেছে। এমনও হওয়া সম্ভব যে তুমি জানতে চেয়েছিলে কি ঘটেছে এবং সে তোমাকে বলে যে ক্যাসেলম্যানের সঙ্গে তর্কাতর্কির সময় রিভলভার দিয়ে তাকে ভয় দেখাতে গেলে ক্যাসেলম্যান সেটা কেড়ে নিতে যায় এবং ওই সময় ধস্তাধস্তির ফাঁকে প্রচণ্ড শব্দ হয় আর সে ক্যাসেলম্যানকে মেঝে পড়ে যেতে দেখে। এটা হওয়াও সম্ভব যে তুমি তাকে পরামর্শ দাও সামনের দরজা দিয়ে বাইরে আসা বিপজ্জনক, তাই সে যেন পেছনের সিঁড়ির কাছের দরজা দিয়ে বের হয় আর তুমি তাকে গাড়িতে করে নিয়ে যাবে, ইতিমধ্যে সে যেন কাউকে কিছু না বলে। ম্যাসন ব্যাপারটা একটু ভেবে নিয়ে বললেন, তুমি বলতে চাও এরকম কোনো ব্যাপার পুলিশে না জানানোর জন্য বলেছি আমি? হ্যাঁ, এরকম একটা সম্ভাবনার কথা ভাবছি। লাশের কথা না জানানো? ঠিক তাই। এটা আমার পক্ষে আনপ্রফেশনাল হয়ে যাবে না? কিভাবে ব্যাপারটা দেখছো এটা তার উপর নির্ভর করে। আইন নীতি বিভিন্নভাবে ব্যাখ্যা করা চলে। এটা জানা কথা যে তোমার ব্যাখ্যা করা নীতি সবসময় তোমার মক্কেলের পক্ষেই যায়। তুমি নিশ্চয়ই চাইবে না এই নীতি তোমার মক্কেলকে জড়িয়ে ফেলুক। ম্যাসন একটু থেমে বললেন, তাহলে ধরে নিচ্ছি তোমার বক্তব্য হলো আমার কোনো মক্কেলের স্বার্থহানি না করার জন্যে অন্য সব রকম নীতি বিসর্জন দিতে আমি তৈরি। অনেকটা তাই। হ্যাঁ, সম্ভাবনাটা অবশ্য লক্ষণীয়, স্বীকার করলেন মেসন। তুমি প্রশ্নের উত্তর দাওনি। ঠিক আছে, তাহলে উত্তর দিচ্ছি। উত্তরটা হলো না। আমার সঙ্গে চালাকি করছো না? না। ক্যাসেলম্যান মারা গেছে কখন জেনেছ? মিস স্ট্রেট সকালে রেডিওতে শুনেছিল আর তোমাকে জানিয়েছিল। হ্যাঁ। কখন? সকালে। কত সকালে? তা বলতে পারি না। আর তারপরে তুমি চাপা দিতে বেরিয়ে পড়ো। আমি আমার মক্কেলের সঙ্গে দেখা করতে চেষ্টা করি। গারভিন? হ্যাঁ। কেন? আমি তাকে জানাতে চাইছিলাম ক্যাসেলম্যান মৃত। আমি ভেবেছিলাম সে তার কিছু পরিকল্পনা এতে বদল করতে পারে। তারপর দেখা হয় গারভিনের সঙ্গে? না। কথা হয়? না। থ্যাংক ইউ ম্যাসন। আমি প্রশ্ন করতে চেয়েছিলাম। আমার উপর হুকুম ছিল তোমার সাক্ষাৎকার নেয়া। আমি সবসময় পুলিশকে সাহায্য করতে তৈরি। ট্রাক গলায় হাত বুলিয়ে বললেন, সবাই তোমার মতো সাহায্য করলে ম্যাসন, ডিএর চিন্তা কিছু থাকতো না। থাকতো না বলছো? না, আমাদের কাউকে ধরতে হতো না, কোনো মামলাও লড়তে হতো না। যাক, সব কথা স্পষ্ট করে বলার সুযোগ তোমায় দিয়েছি। ধন্যবাদ। অবশ্য সব জেনে যদি উত্তর দিয়ে থাকো তাহলে ধরতে হবে আমরা কি চাই তা তুমি ধরেও ফেলেছ। সেটাই খারাপ। এখন আমরা গারভিনকে খুঁজছি। যদি তার সঙ্গে তোমার যোগাযোগ হয় তাহলে তাকে জানিও আমাকে যেন ফোন করে। এটা খুবই জরুরি। ট্র্যাক হাই তুলে বললেন, সাহায্যের জন্য ধন্যবাদ মেসন। অবশ্য সজ্ঞান সাহায্য নয়, অবচেতন মনের সাহায্য অনেকটাই পেয়েছি। হ্যাঁ, একটা কথা, রেকর্ড দেখলাম হোমার গারভিন একজন ডেপুটি শেরিফ নিযুক্ত হয়েছেন এবং তাই তিনি বন্দুক বহন করতে পারেন ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে। অনেক রাতে প্রচুর টাকা নিয়ে তাকে চলাফেরা করতে হয়। তোমার বোধহয় জানা নেই গারভিনের বন্দুকটা এই মুহূর্তে কোথায় আছে? কোন বন্দুক? যেটা মিস্টার গারভিন সঙ্গে নিয়ে চলেন। সেটা কি গারভিনের সঙ্গেই থাকার কথা নয়? তা জানি না, নিশ্চিতভাবেই বলছি। তবে আমরা ঠিক খুঁজে বের করব, এটা নিশ্চিত থাকতে পারো মেসন। ওকে, আসি তাহলে। আর তোমাকে আটকে রাখবো না, তুমি ব্যস্ত মানুষ। তার উপর যেহেতু আমি এসেছি, তোমাকে হয়তো অনেকগুলো টেলিফোনও করতে হবে। আশা করি টেলিফোনে আড়ি পাতনি। না না, অতদূর যাওয়া দরকার হবে না। চলি কাউন্সিলর, আপাতত বিদায়। ট্র্যাক বিদায় নিলেন। মেসন ডেলাকে বললেন, ফোনে মেরি বার্লোকে ধরো। মেরি বার্লো? ও, মেরি আর্ডেন। ওর পদবিটা যে বদলে গেছে মনেই থাকে না। ডেলা ডায়াল করতে শুরু করল। ধরুন চিফ।
মেরি বার্লো কথা বলছে। মেরি, মেসন বললেন, খুব জরুরি ব্যাপার। তোমার সঙ্গে দেখা হওয়ার পর অনেকগুলো ব্যাপার ঘটেছে। গারভিন তোমার সঙ্গে দেখা করতে পারে, আর যদি সে করে তাকে বলবে তার সঙ্গে আমার এখনই দেখা হওয়া দরকার। তাকে আরও জানিও যে পুলিশ তাকে খোঁজ করতে চাইছে, সে যেন সতর্ক থাকে। হ্যাঁ ঈশ্বর, পুলিশ? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি কেন ভাবছেন উনি আমার সঙ্গে যোগাযোগ করবেন? কারণ আমি গত রাতে তাকে বলেছি তুমি দুবার তার সঙ্গে দেখা করতে যাও। কথাটাও জানতো না। ওর সেক্রেটারি বলেছিল তুমি কোনোদিন যাওনি। কি দুমুখ মেয়ে মানুষ। সাবধান, তোমার রক্তের চাপ বাড়িও না। একটা খবর দিই, এভাইলেটকে কাল ছাড়িয়ে দিয়েছে গারভিন। খুব ভালো হয়েছে। অফিস দেখছে কে? আপাতত কেউই না। শুনুন মিস্টার মেসন, আমি ফিরে যাব। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আমি গিয়ে আবার মিস্টার গারভিনের অফিসের কাজকর্ম দেখব যতক্ষণ না অন্য সেক্রেটারি পান। এটা কখনোই করতে পারবে না তুমি। কেন পারবো না? আমার কাছে এখনো পুরনো চাবিটা আছে, আর সবকিছু আমি জানি, মক্কেলদেরকে চিনি, সব কাজকর্ম আমার জানা। অবশ্য আমার এই অবস্থায় আমি এভাইলেটের মতো অফিসের শোভা বাড়াতে পারবো না, তবে দরকারি ফোন ইত্যাদি ধরে আমি কাজ চালাতে পারবো। কাজটা ঠিক হবে না। কেন? কিছু লোকের জন্য। হেসে উঠল মেরি। আমি সপ্রতিভ থাকব, ভাববেন না। যা ভাবছ অবস্থা তা নাও থাকতে পারে। যেসব লোক গারভিনের খোঁজ করতে পারে তাদের গায়ে সরকারি উর্দি থাকতে পারে। একটু ভেবে মেরি বলল, ইঙ্গিতের জন্য ধন্যবাদ। আমি ট্যাক্সিতে যাব। মিস্টার গারভিনের সঙ্গে দেখা হলে বলবেন যাতায়াতের জন্য শুধু ট্যাক্সি ভাড়া পেলেই চলবে। পরিকল্পনা ভালোই, মেসন বললেন। তিনি রিসিভার নামিয়ে ডেলার দিকে তাকালেন। আমি বাইরে যাচ্ছি ডেলা, তবে গাড়িতে নয়, ট্যাক্সিতে। কোনো সাক্ষী দরকার আছে? না, তবে তুমি অফিসেও থেকো। ফোন বেজে উঠতে থেমে গেলেন মেসন। ডেলা ফোন তুলে বললেন, কি ব্যাপার গাড়ি? হ্যাঁ, মিস্টার মেসন নিশ্চয়ই কথা বলবেন। হোমার গারভিন কথা বলবেন চিফ। মেসন ফোন নিয়ে বললেন, হ্যালো হোমার, কোথায় আছো? মন দিয়ে শোনো মেসন, সামান্য কটা কথাই বলতে পারবো। বলে যাও। এই সম্ভাবনা আছে যে স্টিফানি ফকনারি আত্মরক্ষা করতে গিয়ে ক্যাসেলম্যানকে গুলি করে মেরেছে। আমি চাই যে তুমি তাকে বাঁচানোর সব রকম ব্যবস্থা করবে। ঠিক আছে, কিন্তু তুমি কোন চলে বসে আছো? আমি এখন গারভিন বলে উঠল। কি বলতে চাইছ? আমি পুলিশকে ভুল পথে চালাতে চাইছি, তাই আমি যদি কোনো রকমে পুলিশকে বিশ্বাস করাতে পারি আমি দোষী, তাহলে স্টিফানির দিকে মন দিতে ওদের অনেক দেরি হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও, মেসন বললেন সতর্ক করে। এটা খুবই মারাত্মক হবে। তুমি নিজে তখন দোষী হয়ে যাবে। আমি সেটা চাই। পালিয়ে থাকা অপরাধের কারণ ধরে নেওয়া হতে পারে, আর সেটা সাক্ষ্য হিসেবে ধরা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি পালিয়েই যাব। না না না, তুমি সেটা করতে পারো না। তুমি নিজের উপর প্রমাণ চাপাতে পারো না। তোমার স্থান তাহলে গারদেই হবে। সব ঠিক আছে, তুমি স্টিফানিকে বাঁচাও, আমি নিজেকে বাঁচাবো। তোমার প্রথম দায়িত্ব স্টিফানি। এই জন্য যা করা দরকার সেটা করা চাই। তুমি জড়িয়ে পড়লেও? আমি জড়িয়ে পড়লেও? ব্যাপার কি? যেহেতু তোমার ছেলে স্টিফানির সঙ্গে মেলামেশা করার পর। না না না, কারণ মেয়েটাকে আমি ভালোবাসি। মনে হচ্ছে বরাবর ভালোবেসে এসেছি। নিজের কাছে স্বীকার করতে ভয় পেতাম। ব্যাপারটা তোমায় একান্ত বিশ্বাস করেই বলছি মেসন। যদি কাউকে বলে ফেলো আমি মাথা ভেঙে দেব। ডেলা স্ট্রিটকে বলবে না। কেন জানতে চেয়েছ তাই বললাম। মেসন চিন্তিতভাবে কিছু ভাবতে চাইলেন। লাইনে আছো? গারভিন বললেন। হ্যাঁ, তোমাকে একটা খবর দিই। ইভ্যালুয়েটের সঙ্গে আমার কথা হয়েছে। সে চিরকালের মতোই তোমার কাজ ছেড়ে দিয়েছে। এ হতে পারে না, গারভিন বললেন। কাউকে জোগাড় করে দিতেই হবে। ইতিমধ্যেই সেটা করেছি। আমি ফোনে মেরি বার্লোকে সব বলেছি। সে ট্যাক্সি নিয়ে তোমার অফিসে গেছে। সে সব সামলাবে। মন থেকে একটা ভার নেমে গেল। মেয়েটাকে আশীর্বাদ করা দরকার। ওর ও প্রেগনেন্ট বলছিলে না? 9 সপ্তাহের মধ্যে। যতদিন পারো ওকে থাকতে বলো। আমার সঙ্গে বেশ কিছুদিন তোমার যোগাযোগ হবে না, আর আমাকে খুঁজেও পাবে না। ছুলোই যাক, এরকম করা কখনো উচিত হবে না। তুমি। ওপাশ থেকে খট করে লাইন কেটে যাওয়ার শব্দ শোনা গেল। ডেলা চুপচাপ দাঁড়িয়ে ভ্রু তুলল। মেসন বললেন,
ও আমাকেও জড়িয়ে ফেলছে। ও বলল, আমাকে স্টিফানি ফকনারকে রক্ষা করার কথা বলল। আপনার দিকের কথা আমি শুনেছি, কিন্তু ওর কথা শুনিনি। কি বললেন গারভিন? হাসি ছড়ালো মেসনের মুখে। সে কথা এমনকি তোমাকে বললেও ও আমার মাথা ভেঙে দেবে। যাক, আমি এখন বেরোচ্ছি, আসতে 1 ঘন্টা লাগবে। কোথায় যাচ্ছি তোমার কোনো ধারণা নেই, বুঝেছ? একটু আন্দাজ করব? নিশ্চয়ই। আপনি হোমার গার্ভিনের অফিসে যাচ্ছেন এটা দেখতে যে সেখানে এমন কোনো সূত্র না থাকে যা পুলিশ পেতে পারে। মতলবটা ভালোই, দারুণ, তবে ঝামেলা হলো এতে 2টো ভুল আছে। কি? প্রথমত, একজন অ্যাটর্নি হয়ে আমি সাক্ষ্য নষ্ট করতে পারি না, আর দ্বিতীয়ত আমার আরও জরুরি কাজ রয়েছে। তোমার জানা উচিত একজন অ্যাটর্নির সাক্ষ্য গোপন বা নষ্ট করতে পারে না, এটা অপরাধ। আরও মনে রাখবে, একজন অ্যাটর্নির কল্পনা শক্তি থাকলে সে যদি মক্কেলকে নিরপরাধ ভাবে তাহলে অনেক কিছু সে করতে পারে। 2টো ব্যাপারে আমাদের নিজেদের ধন্যবাদ জানানো উচিত। কি? প্রথমত, আমরা পুলিশের আগেই জানি তারা ট্যাক্সির গতিপথ যাচাই করবে, আর দ্বিতীয়ত হোমার গার্ভিনের স্ত্রী জেদ ধরেছিলেন তাদের প্রথম সন্তানের নাম হোমার জুনিয়র রাখতে হবে। ডেলা কপালে হাত বুলিয়ে বলল, কিছুই বুঝলাম না। গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডিনারের লেখা দ্য কেস অব দ্য লং লেগড মডেলস। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।